যখন ভাত খেতে দেওয়া হলো তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না। আজকে আবরারের কথা মনে পড়ছে। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই। আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সাথে আছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল। স্যার ডক্টর কাজী মারুফুল ইসলাম, স্যার 4 ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের একটি হলে একটি কাণ্ড ঘটল, একটি অঘটন ঘটল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই করতে পারলো না স্যার। প্রথমত এই মৃত্যুর জন্য অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, কোনো মৃত্যুই গ্রহণযোগ্য না, এবং এই নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড এটি একদম একটা হত্যাকাণ্ড, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। দেখুন, বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যে অবস্থাতে আছে, আমাদের শিক্ষার্থীরা হলে আসা শুরু করেছে, সবাই এখনো শেষ পর্যন্ত আসেনি। বিশ্ববিদ্যালয়ের হলগুলো চলে হচ্ছে আমাদের যারা হাউস টিউটর, যে আমাদের সহকর্মীরা আছেন তাদের দায়িত্বে থাকেন এবং তার একটা প্রভোস্টের দায়িত্বে থাকেন। এখন এই যে প্রশাসন, হল প্রশাসন যেটা, সেই হল প্রশাসনের এখনো সবাই সক্রিয়ভাবে পূর্ণ দায়িত্বে আসতে পারেননি। অর্থাৎ যে সমস্ত হাউস টিউটররা যে থাকার কথা, তারা সবাই এখনো পর্যন্ত কাজে যোগ দিতে পারেননি, বিভিন্ন কারণে কাজে যোগ দিতে পারেননি, রাজনৈতিক কারণেও কাজে যোগ দিতে পারেননি। ফলে হল প্রশাসনটা কিন্তু এখনই পূর্ণ সক্রিয় অবস্থায় আছে, এটা দাবি করা যাবে না। এখন যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার সময় যদি কোনো শিক্ষার্থী বা কেউ যদি সংশ্লিষ্ট হলের প্রশাসন তাদেরকে জানায়, তাহলে তাদের রেসপন্সটা দেখার ব্যাপার আছে যে কি হচ্ছে কিংবা কেন হচ্ছে, এবং তখন তারা যদি এটাতে প্রতিক্রিয়া ব্যক্ত না করে, সেটা একটা ব্যাপার। এটার বাইরে আমাদের আছে এই সমস্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য আছে প্রক্টর অফিস, অর্থাৎ যাদের মূল কাজটা হচ্ছে এরকম ঘটনাগুলো দেখার, সেটি আছে। এখন আমি নিশ্চিত না, আমি খবরের কাগজে আপনার মতন দেখেছি, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমরা কালকে প্রভোস্টের সঙ্গে আলাদা করে বসবো, প্রশাসনের বাইরে। আমি বলতে আমরা শিক্ষকরা বলছি, আমাদের ছোট একটা অংশ আমরা বলছি যে আমরা আলাদা করে যাব। কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, প্রক্টর এসেছেন, ঘটনা ঘটার পরে এসেছেন, প্রভোস্ট এসেছেন, পরে এসেছেন, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রশাসন, সেই প্রশাসন ঘটনা ঘটার পরে রিয়্যাক্ট করছে, অর্থাৎ রিয়্যাক্টিভ। তারা আগে থেকে কোনো তাদের ব্যর্থতা পরিষ্কারভাবে আমি বলবো যে আমি সেই বিশ্ববিদ্যালয়ের অংশ বটে, এটা আমার প্রশাসনের ব্যর্থতা। ওই বিশ্ববিদ্যালয়ের আমিও একজন অংশ। ফজলুল হক মুসলিম হলে 4 ঘন্টা ধরে একটা ঘটনা ঘটবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানবে না স্যার, এটা কি ইউনিভার্সিটিতে সম্ভব? স্বাভাবিক সময় সম্ভব না। এখন কি সময় অস্বাভাবিক বলছেন? আমি এখনো সময়টাকে অস্বাভাবিক বলছি। জি। আব্দুল হান্নান মাসুদ, ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই খবর। আগে যেমন ছাত্র দল বা ছাত্র শিবিরের কেউ হলে নির্যাতন করা হতো বা যেত, অনেকটা মনে হতো যে অলিখিতভাবে জায়েজ ছিল। মানে এখন কি সময়টা এমন যে ছাত্রলীগ হলে পিটিয়ে মেরে ফেলা যায়, এখন এটা জায়েজ হয়ে গেছে? মোটেও না। আমি প্রথমেই বলছি, বিষয়টি ফজলুল হক মুসলিম হলে যেটা ঘটেছে এটা অঘটন না, এটা নৃশংসতা। এবং এটার জন্য আমরা দুঃখ বোধ না করে আমাদের শিক্ষকদের কাছ থেকে এবং হচ্ছে আমাদের প্রভোস্ট সহ সকলের কাছ থেকে বলতে আমি শুনতে চাচ্ছি, আমরা লজ্জিত এবং ধিকৃত। একটা হলে আপনি যে প্রশ্নটা তুলেছেন, 4 ঘন্টা ধরে একজন স্টুডেন্টকে হত্যা করা, একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো, প্রশাসন জানে না। আমি যেটা পড়েছি, প্রশাসন 2-3 বার এসেছে, তাদেরকে বলছে বুঝিয়ে আমাদের হাতে দিয়ে দাও, আমরা নিয়ে যাচ্ছি। তারা কোন ছাত্ররা যারা শিক্ষকের কথা, প্রভোস্টের কথা শুনে নাই, এবং তিনি কোন প্রভোস্ট বা হচ্ছে হাউস টিউটর যিনি ছাত্রদেরকে মানাতে পারেন নাই, তারপরও কেন প্রভোস্ট এই ব্যর্থতার দায় স্বীকার করে কেন এখনো পদত্যাগ করে নাই? আমার কাছে এই প্রশ্ন। আমি কিছুক্ষণ আগে লিখে এসেছি, আমরা যেমনই ভাবে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে লিখেছি, আমরা তেমনই ভাবে এখন সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে হোক বা অন্য কোনো পরিচয় দিয়ে হোক, সুপার ছাত্রলীগ হোক, যারাই হোক, এই ধরনের কাজ যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট বলে যাব, সেটা যার বিরুদ্ধেই যাক। স্পষ্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে,
আপনার কাউকে পিটিয়ে মারার অধিকার কিন্তু দেওয়া হয়নি, যেটা ছাত্রলীগ করতো, যেটা এর আগে বিভিন্ন রাজনৈতিক দল করতো, যে বিরোধী দল হলে মারা যাবে, পিটানো যাবে, হত্যা করা যাবে। এটা তো সম্ভব না। আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাই যারা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে কিন্তু আমরা এরকম মবের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রক্ত দিইনি। এই কারণে আমরা আজকেও প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ জারি রাখবো। অবশ্যই অবশ্যই যারা এই নৃশংসতার সাথে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা হত্যাকারী এবং খুনি হিসাবে বিবেচিত হবে, তারা কোনো স্টুডেন্ট হিসাবে বিবেচিত হবে না। কোথাকার শিক্ষার্থী সেখানেও যেন বিবেচনায় না নেওয়া হয়, এটা হচ্ছে আমাদের। আপনারা যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, আমরা তারা দেখি যে বিভিন্ন ঘটনা ঘটলে বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ান। আপনাদের অনেক সমন্বয়ক তো বিশ্ববিদ্যালয়ে থাকেন, 4 ঘন্টায় তারা কিছু টের পাননি? আপনারা রেস্কিউ করতে যাওয়ার মতো কোনো, মানে আপনাদের কানেও আসেনি 4 ঘন্টা ধরে ঘটনা ঘটেছে? আমার কানে আসেনি। জি। এবং হচ্ছে যখন কানে এসেছে আমাদের আবু বকর মজুমদার, সে ওই হলেই থাকে, যখন সে জানতে পেরেছে, সে তখন হলের বাইরে ছিল, যখন জানতে পেরেছে তখন সাথে সাথে ভোরবেলা সে প্রতিবাদ মিছিল বের করেছে, এটা প্রতিবাদ করছে, প্রক্টরের কাছে গিয়েছে এবং জানছে। আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা এখনো সাধারণ শিক্ষার্থী বলতে আমরা পছন্দ করি। আমরা সেন্ট্রাল থেকে যারা একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, আমরা একইভাবে যে কোনো ধরনের নৃশংসতা, যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অবিচার সবকিছুর বিরুদ্ধে আমরা সামনের দিনও নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। সেই কারণে যদি আমাদের আরেকবার রক্ত ঝরাতে হয় আমরা তাতেও প্রস্তুত। শহীদুল ইসলাম বাবুল, পরিবর্তন কি বদলের জন্য নাকি বদলা নেওয়ার জন্য? আমি বুঝতে পারছি না। আমি শুনছিলাম এবং সারাদিন ভরে এটা দেখছি, একটা নির্মম পৈশাচিক হত্যাকাণ্ড। শুধু এটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম, তার আগে ভোরবেলা একই দিনে বগুড়ায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, এবং এই 12 দিনে মোট 7 জন মানুষকে হত্যা করা হলো। আমাদের সরকারের বয়স 40 দিন 42 দিন। একটা ঘটনায়ও আমি দেখলাম না যে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় স্টেপ নেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। একটা সরকারকে আমরা কতদিন সময় দিতে পারি? হ্যাঁ জানি পুলিশ বাহিনীর সীমাবদ্ধতা আছে, তাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু এই যে মব এবং বমের মাধ্যমে নিজেরাই জাস্টিস তৈরি করা, নিজেরাই উত্তেজিত হয়ে মারা, সন্দেহবশত, এটা তো মানে সভ্য সমাজে তারা নিজেরাই সাক্ষী, কোনো আইন নাই, কোনো আদালত নাই। আমাদের ওই কেবল এই শহীদুল্লাহ হলের, এই এফিস হলের গতকালকের যে হত্যাকাণ্ড, এটা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের কথা মনে পড়ে, আর বিশ্বজিতের হত্যাকাণ্ড। এরকম পৈশাচিক এগুলো দেখলে না ব্লাড প্রেশার বেড়ে যায়। সত্যি কথা, এই যে ক্যাম্পাসে যাই হচ্ছে, আমি এইভাবে যদি বলি যে ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সত্যিই দিয়েছে, সারা দেশের মানুষ তাদের সাথে ছিল, কিন্তু আন্দোলনের পরে তারা যদি নিজেদেরকে মনে করে তারা অপ্রতিরোধ্য, তারা জবাবদিহিতার ঊর্ধ্বে, তাহলে কিন্তু হবে না। এবং আমরা তাই দেখছি। এবং এই যে গতকালকের যে ঘটনা, এই বিশ্ববিদ্যালয়ে, আপনি যেমন বিশ্ববিদ্যালয়ের অংশ, তিনি বিশ্ববিদ্যালয়ের অংশ, আমরা ওই বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র ছিলাম। এই ছাত্ররা এত পৈশাচিক, এত নিষ্ঠুর হয়ে উঠতে পারে, আমার বোধে আসে না আসলে। এবং বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নতুন নিযুক্ত হয়েছে, প্রক্টর নিযুক্ত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনহীনতার একটা বাস্তবতা কেন এতদিন পরে থাকবে? কতদিনে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে? এটা বোধগম্য নয়। এটা শুধুমাত্র নিন্দা জানাবার ব্যাপার না। আমি মনে করি সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, কঠোর ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক। এই ধরনের মব বা মবের জাস্টিস, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না কোনো সভ্য সমাজে। আমরা পরিবর্তনের জন্য লড়াই করেছি, 17 বছর লড়াই করেছি। হ্যাঁ, ছাত্ররা লড়াই করেছে, যারাই করেছে একটা সভ্য সমাজের জন্য, একটা কি মানবিক রাষ্ট্রের জন্য। সেই রাষ্ট্রের সিটে ফুটাও আমরা দেখছি না। এটা দুর্ভাগ্যজনক। যদিও আমাদের দেশে এই ধরনের বাস্তবতা, বা 1000 বছর আগেও ওই যে রাজা কি জুলিয়াস সিজারকে ব্রুটাস তার ঘনিষ্ঠ বন্ধু এবং তার মিত্ররা যে হত্যা করলো, তারপরেও একজন কবি ভেলিয়াস চিন্না নামে একজন কবিকে নামের মিলের কারণে শুধু পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা ছিল যুগে যুগে, কালে কালে। কিন্তু এটা কি বলে, এটার প্রসার কখন দেখা যায়? যখন রাষ্ট্র, সমাজ এবং সরকারের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই নিয়ন্ত্রণহীন সরকার বা সমাজ আমরা কোনোভাবেই চাই না। আর কত আমরা পেছনে যাব? আমাদেরকে সামনের দিকে যেতে হবে। এর জন্য যা করার, কঠোর যা করার সব করতে হবে। এটা একটা সময়। ফজলুল হক মুসলিম হলে নিশ্চয়ই ছাত্রদলের কেউ না কেউ থাকে না, মানে আমি প্রশ্নটা শেষ করি। কেউ না কেউ নিশ্চয়ই থাকে। ঘটনাটি হঠাৎ করে ঘটে যায়নি। মানে ছাত্রদল একটি সংগঠন, সেই সংগঠনের সামাজিক রাজনৈতিক দায়বদ্ধতা আছে, তারাও তো থামাতে পারতো না। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের পরে বা আগের যে পর্যায়ে ছিল, ছাত্রলীগ ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে এককভাবে
আধিপত্য বিস্তার করতো, যা ইচ্ছা তাই করতো। আমার কাছে একটা হিসাব আছে, ছাত্রদলের সচারেক নেতাকর্মীকে রক্তাক্ত করে পিটিয়ে বিভিন্ন সময় করেছে। তারপরে এই আন্দোলনের পরে ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরও এক ধরনের নেতিবাচক ছাত্র রাজনীতির প্রতি একটা দৃষ্টিভঙ্গি, এবং শান্তি এবং সহনশীলতার স্বার্থে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু হলে যায়নি, এখন পর্যন্ত উঠেনি, বা ক্যাম্পাসে সেইভাবে অ্যাক্ট করছে না। তারাও দেখলাম আজকে এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে, প্রতিবাদ করেছে, এবং তারা এটা বলার চেষ্টা করেছে যে রাজনীতিহীন বাস্তবতায়ও অনেককে মানে এই ধরনের হত্যাকাণ্ড, বিশৃঙ্খলা, নৈরাজ্যকে ছাত্র রাজনীতির দায় দেওয়া হয়। সেই জন্য এই রাজনীতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ছাত্রদল ওইভাবে অ্যাক্ট করছে না। জি, আব্দুল হান্নান মাসুদ, মাঝখান থেকে একটু আমি শহীদুল ইসলাম বাবুলের কথার সত্যতা আসলে এখানেই যাচাই করে নিতে চাই। আপনি ছাত্রদের প্রতিনিধি, ছাত্রদল কি নাই ক্যাম্পাসে? অবশ্যই আছে। ছাত্রদল ক্যাম্পাসে না থাকলে আজকে কিভাবে তারা সংবাদ সম্মেলন করতে পেরেছে? ছাত্রদলকে এমন একটি আচ্ছা, সংগঠন তো যেটা হচ্ছে সংগঠিত হতে, ঘটনা ঘটার সংগঠিত হইতে তারপরে আরো 9 ঘন্টা সময় লাগবে। ভোর রাতে ঘটনা ঘটেছে, ছাত্রদল কেন বিকালে গিয়ে একটা সংবাদ সম্মেলন করে রিয়েক্ট করতে হবে? আমরা যেভাবে ভোরবেলা প্রতিবাদ করেছি, ছাত্রদলের সেই প্রতিবাদটা সকালেই করতে পারতো, সাথে সাথে হইতো। আমরা যেভাবে সাধারণ শিক্ষার্থীরা ধরে ধরে পুলিশে দিচ্ছি যারা এই কাজটা করেছে, ছাত্রদল একই কাজ করতে পারতো। এটা হচ্ছে দায়ী, মানে আমি বলবো না যে ছাত্রদলকে দায়ী নিতে হবে, বাট হচ্ছে প্রত্যেকে সুন্দরভাবে ক্যাম্পাসে আছে। বাট হচ্ছে বলা হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যেই রাজনীতি ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করেছে, যে রাজনীতি ছাত্রলীগকে ফ্যাসিস্ট হাসিনা রক্ষার জন্য পরিণত হচ্ছে, আমরা সেই রাজনীতি থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে, সেটা যে নামেই হোক, ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি হবে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে বাস্তব। রাকিবুল ইসলাম রাকিব আজকে সংবাদ সম্মেলন করেছেন, সেই বিষয়ে আসবো শহীদুল ইসলাম বাবুল, কিন্তু তার আগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটু জানতে চাই, মব জাস্টিস হয় কি করে? একটা বিষয় হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না আপনার এই ঘটনাগুলোতে এত আশ্চর্য হচ্ছেন কেন। বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে এই ধরনের ঘটনা ঘটে গেছে। 71-এর ইতিহাস দেখেন, ডেড রেকনিং বই লিখেছে আপনার শর্মিলা বোস, অক্সফোর্ড একাডেমিক, আমাদের ওই পারের মানুষ, বোস ফ্যামিলির মেয়ে, এবং সে দেখিয়েছে যে বাংলাদেশে 71 সালের যুদ্ধে বড় বড় গণহত্যাগুলো যেগুলো হয়েছে, পার্টিকুলারলি বিহারি কলোনিগুলোতে, আমরা যুদ্ধের পরে দেখেছি, দেখবেন কিছু বিখ্যাত ছবি আছে, কাদের সিদ্দিকী বেনেট দিয়ে কিছু রাজাকারকে পল্টন ময়দানে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছে। এই ধরনের ঘটনা এসছে। আপনার রিসেন্ট মেমোরিতে দেখেন, লাস্ট বিএনপি সরকার যখন বিদায় নেয় 28 অক্টোবর 2006, 21 অথবা 28 জনকে কিভাবে সাপ পিটিয়ে মারবার মতো রাস্তায় লগি বৈঠা দিয়ে মারা হয়েছে। 7 মার্ডারের কথা জানি আমরা। তো এই ধরনের ঘটনাগুলো রিসেন্ট আমলে জুলাই আগস্টে কি হয়েছে, আমার মনে হয় যে গোড়ায় ফিরে যাওয়া দরকার ইস্যুটাতে। সমস্যাটা কোথায়? ঘোষণাপত্রে কেমন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল? বলা হয়েছে রিপাবলিক একটা তৈরি করব, আমরা স্বাধীন রিপাবলিক, জনগণের রাষ্ট্র করব। বাংলাদেশের কোন সরকার কি কখনো বোঝানোর চেষ্টা করেছে জনগণকে যে তোমার এই রাষ্ট্রে মালিকানা আছে? আমার দেশের কৃষক, আমার দেশের মজুর, আমার দেশের জেলে, আমার দেশের বস্তির মানুষ, অশিক্ষিত মানুষ, সে কি বোঝে যে এই বাংলাদেশের কেকের একটা অংশের মালিক সে? কেউ তো বোঝায় নাই। না বোঝানোর কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটা তো রিপাবলিক হয়ে ওঠে নাই। এখানে সম্পর্কটা রাজনৈতিক দলের সাথে এখনো রাজা প্রজার সম্পর্ক। এখনো দেখবেন রাজনৈতিক নেতাকর্মী নাই, কর্মচারী আছে, চাকর বাকর আছে। ভোট বিক্রি হয় এই সময়টাতে 500 টাকায়, 1000 টাকায়, ফুসপানি, বিড়ি, সিগারেট, পান, অটোর ভাড়া দিতে হয়। আমি যেহেতু বাংলাদেশে বিভিন্ন জেলাতে সফর করি, আমি নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা যদি শুধু জানিয়ে দেন যে আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, কাউকে টাকা দেবেন না, কাউকে অটো পাঠাবেন না, কোনো খরচ করবেন না, ফুসপানি খাওয়াবেন না, নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে কতজন মানুষ আপনার এলাকায় ভোট দিতে আসবে? অধিকাংশ লোক বলেছে যে 5 থেকে 7% বেশি লোক আসবে না। শহর অঞ্চলগুলোতে হয়তো, ঢাকা সিটিতে হয়তো এটা 20% হবে। তাহলে 50 বছরে আমার 3টা প্রজন্ম চলে গেছে। আপনি কি এই প্রজন্মকে এখনো নাগরিক বানাইতে পারলেন না? রিপাবলিক মানে কি ছিল? যে আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে প্রতিজ্ঞা করেছিলেন যে রাষ্ট্রটা কিভাবে চলবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা ছিল, সেটা কোথায়? যে বৈষম্যের কারণে পাকিস্তান রাষ্ট্রকে আমরা তালাক দিয়েছি, সেই বৈষম্যটা কোথায় কোথায় কিভাবে আছে এবং আমি রাষ্ট্র আকারে সেটাকে কিভাবে অ্যাড্রেস করব, সেটা তো আমাদেরকে শেখানো হয়নি। ব্রিটেনে আমি স্কুলে কাজ করেছি, আমি দেখেছি যে বাচ্চাদেরকে শেখানো হয় হোয়াট ডাজ ইট মিন টু বি এ ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ ভ্যালুস কি, তুমি কেন ব্রিটিশ।
আমাদেরকে স্কুলে কখনো শিখিয়েছে যে বাংলাদেশি হওয়াটা মানে কি, নাগরিক হওয়াটা মানে কি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রে বাস করাটা মানে কি? শেখায় নাই তো আমাদেরকে। তাহলে যে এই যে মূল্যবোধটা দরকার ছিল আমাদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে, সেই মূল্যবোধটা আমরা দেখি নাই। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে আপনি যখন একটা লম্বা সময় স্বৈর শাসনের অধীনে থাকবেন, আপনি কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ট্রমাটাইজ হয়ে যাবেন। আপনি যেহেতু নিউজ অ্যাঙ্কার, আপনি বুঝবেন যে নর্থ কোরিয়াতে দেখবেন যে নিউজ রিডার যে খবর পড়ে তাকে কিন্তু কার্টুনের মতো লাগে, দেখবেন মানে প্রশংসা করতে করতে মানে রাজার সামনে যা করছে। অথবা দেখবেন কিম জং উন যখন হেঁটে যাচ্ছে, যখন এই যে ফুল দিয়ে তাকে ওয়েলকাম করছে, আপনি বুঝতে পারবেন যে তারা কার্টুন হয়ে গেছে, কারণ তারা রোবট সোফিয়া হয়ে গেছে। এক একটা রাষ্ট্র এদেরকে দাসত্বে পরিণত করেছে। তো গত 53 বছরে তো আমি এই রিপাবলিকে নাগরিক হইতে দেখলাম না কাউকে। কোন রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এই রাষ্ট্রের আমি মালিক না, তুমি মালিক। তো এই বাস্তবতায় 16 বছরের ট্রমা, কারণ আপনি শুধু বড়ই হয়েছেন নির্যাতন দেখে। সাইকিয়াট্রিস্টরা আপনাকে কনফার্ম করতে পারবে যে যে সকল বাচ্চাদেরকে বাবা মা মারে তারা কিন্তু অভদ্র হয় বেশি, বেয়াদব হয় বেশি, এবং তারা নিজেরাও টর্চারটা শেখে। ডোমেস্টিক ভায়োলেন্সের রিসার্চ যারা করেছে তারা বলেছে যে যারা বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স চর্চা করে তারা জীবনের কোনো না কোনো ফর্মে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। তো এই রাষ্ট্রে তো আমরা টর্চারের শিকার হয়েছি গত 16 বছর। আমি কথা বলতে পারি নাই, আমি প্রতিবাদ করতে পারি নাই, থট পুলিশিং করা হয়েছে যে আমি চিন্তা করলে গুনাহ হয় কিনা, র‍্যাব চলে আসছে কিনা, বাসায় মেহমান আসছে টকটক করে, আপনি আটকে উঠছেন যে পুলিশ আসছে কিনা, আসলো নিয়ে গেল, কোথায় নিবে, লাশ খুঁজে পাবেন, জানাজা হবে, দাফন হয়েছে, আমরা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছি। জি ব্যারিস্টার ফুয়াদ, যেই নাগরিকের কথা আপনি বললেন ট্রমাটাইজড, এই ট্রমাটাইজড নাগরিক কিন্তু জুলাই মাসে 36শে জুলাইয়ে বা আগস্টের 5 তারিখে যারা আপনি বলছেন ট্রমাটাইজড করেছে তাদেরকে কিন্তু তাড়িয়েছে এবং তার নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। যারা এমন একটা আন্দোলন করতে পারে, আপনি প্রথমেই প্রশ্ন করেছেন আশ্চর্য কেন হচ্ছি। আপনি 53 বছর আগের কথা বলেছেন, কখন কে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রাজাকার মেরেছে। সেই সময় তো এটা না, আর সেই সরকারও এটা না। এই সরকার ছাত্র জনতার সরকার। এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, এবং ঘটনাটা এমন দুটি জায়গায় হয়েছে যে দুটি আরো মবের কারণে আরো মানুষ হত্যা হয়েছে, কিন্তু যে দুটি নিয়ে আজকে আলোচনা হয়েছে এমন দুটি জায়গায় হয়েছে যারা এই অভ্যুত্থানের পিছনে নেতৃত্বে ছিল। কাজে তাদের নাগরিক ধারণা এই রাষ্ট্র যে তার, সে এখনো শিখতে পারেনি, এটাকে মেনে নিতে বলেন? একদম একদম মেনে নেওয়ার মতো। আপনি একই সাথে তো যৌথ বাহিনীর গুলিতে 3 জন মানুষ মারা গেছে গত কয়েকদিনে, বিএনপি নেতারাও আছে, বাবুল ভাই বলতে পারবে। সেটা নিয়ে আপনি আশ্চর্য হন নাই কেন? আমরা নাগরিক সমাজে আশ্চর্য হয় নাই কেন? মানে একজন মানুষকে শুধুমাত্র পিটিয়ে মারা হয়েছে বলে আশ্চর্য হয়েছি, আরেকজনের মৃত্যুতে আশ্চর্য হলাম না। হেফাজতের গণহত্যার ব্যাপারে আমরা কি আশ্চর্য হয়েছিলাম? ঢাকার মিডল ক্লাস আরবান এলিটরা কি আশ্চর্য হয়েছিল? গণমাধ্যম আশ্চর্য হয়েছিল? 2 লক্ষ বুলেট ছোড়া হয়েছে 2.5 ঘন্টার মধ্যে, সারা বাংলাদেশকে ব্ল্যাকআউট করে দিয়ে মতিঝিল শাপলা চত্বর। গুম খুনের নামে যে 3,500-4 হাজার মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা আশ্চর্য হয়েছি? জুলাই অগাস্টে কালবেলা রিপোর্ট করেছে জুরাইন কবরস্থানে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে 104 জনকে, আমরা আশ্চর্য হয়েছি? 6 জনকে সাভারে পিটিয়ে মেরে গুলি করে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমরা আশ্চর্য হয়েছি? সো আপনার বুঝতে হবে যে ন্যাশনাল ট্রমাটা আমরা কোন লেভেলে আছি। আর মারামারি করে হাসিনাকে পতন ঘটানো কিন্তু ইজ পার্ট অফ ভায়োলেন্স, এটার সাথে আমরা অভ্যস্ত। অত একটা ট্রমা দিয়ে আমরা আর একটা ট্রমাকে ফেস করেছি। ভাঙাটা সহজ, সাডেনলি ভদ্র হয়ে যাওয়াটা অনেক কঠিন। এই জন্য ঢিল ছোড়াটা সহজ, ঢিলের বদলে নিরাপদ থাকাটা, চুপ থাকাটা অনেক কঠিন। ভাঙাটা সহজ, সাডেনলি ভদ্র হয়ে যাওয়াটা কঠিন। ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, তাহলে এখন 1.5 মাস যেমনটা ব্যারিস্টার ফুয়াদ বললেন বা যেমনটা আমি বুঝলাম, যে এই যে একটা ট্রমার মধ্য দিয়ে সবাই গিয়েছে, সেই ট্রমা সহজেই ভাঙবে না, ছাড়বে না, তাই বলে এমন ঘটনা ঘটতেই থাকবে? না, অবশ্যই না। আমি জাস্ট ওই প্রশ্ন সূত্র ধরেই বলতে চাই যে একটা বিপ্লব কিংবা একটা গণ অভ্যুত্থান কিংবা যে কোনো রাজনৈতিক প্রক্রিয়াতে যারা অংশগ্রহণ করে তার সবাই যে একটা রাজনৈতিক চেতনা দ্বারা, বিপ্লবী চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে একই রকমভাবে প্রশিক্ষিত হয়ে একই রকম চেতনার জায়গা থেকে যেই অংশগ্রহণ করে তা কিন্তু না।
অনেকে অংশগ্রহণ করেছে, অনেকের অনেক রকমের স্বার্থ আছে, অনেক রকমের তার প্রেরণা, মোটিভেশন আছে, তার স্টিমুলেশন আছে, সেইগুলো থেকে মানুষ অংশগ্রহণ করে। ফলে এই যে জনগোষ্ঠীটা অংশগ্রহণ করেছে, আমাদের যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, তাদের সবাই যে একটা রেজিমেন্টেড একটা ফোর্সের অংশ তাও না, তাদের মধ্যে তাদের অনেক রকমের পার্থক্য আছে। ফলে এই শিক্ষার্থীদের কাছ থেকে যে আমরা পরের দিন বা কিছুদিন পরেই একই রকম আচরণ প্রত্যাশা করবো, সেটাও কিন্তু খুব বৈজ্ঞানিক হয় না। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, প্রথম কথা হলো যে এটি একটি হত্যাকাণ্ড। এটি অবশ্যই আমি আমার শিক্ষার্থীর সাথে বলতে চাই যে এটা ডেফিনেটলি আমাদের লজ্জার, আমরা এটা লজ্জিত তো বটেই, কিন্তু লজ্জা প্রকাশ তো এটা ব্যক্তি পর্যায়ে, এটা একটা অপরাধ। সেই অপরাধের জন্য আমার প্রচলিত আইন আছে, প্রচলিত প্রতিষ্ঠান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, তার শিক্ষার্থীদেরকে সে কিভাবে অসদাচরণ করলে, এবং এটা তার একাডেমিক অসদাচরণের মতন না, এটা একটা পরিষ্কারভাবে একটা ক্রিমিনাল অফেন্স। এই অফেন্স করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে পদক্ষেপগুলো নেওয়ার কথা, সেগুলো দেরিতে হলেও তারা নিয়েছেন, কিছুটা আরো নেবেন আশা করি। কিন্তু তাদের কাছে যে আমার খুব প্রত্যাশা আছে ব্যক্তিগতভাবে, সেটা কিন্তু না। আমি মনে করি যে এটা একটা বড় রকমের দায়িত্ব, প্রাতিষ্ঠানিক দায়িত্ব। সেই দায়িত্বের শুরুটাই আমি আমার শ্রেণীকক্ষে আমার শিক্ষার্থীদের সাথে করতে চাই, যে তাদের সাথে কথা বলা, তাদের যে মানসিক যে ট্রমা আছে সেটি নিয়ে কথা বলা, তাদের যে অভিজ্ঞতা সেটা নিয়ে কথা বলা, অর্থাৎ তার সাথে আমার যে ইন্টারাকশন, সেই জায়গাটাকে আমি আরো পরিশীলিত করতে চাই, আরো সম্প্রসারিত করতে চাই, ইমিডিয়েটলি শুরু করতে চাই। অর্থাৎ আমি আমার শিক্ষার্থীদেরকে আমার ক্লাসরুমে, আমার শ্রেণীকক্ষে ফেরত চাই, ইমিডিয়েটলি ফেরত চাই। তাহলে তার সমস্যা, তার সংকট, তার বেদনার জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করতে পারবো এবং আমি তার সাথে সাথে থাকতে পারবো। একই সাথে যেটা অবশ্যই দরকার, যে রাষ্ট্রের যে দায়িত্বটা আছে, অর্থাৎ আমার এখানে প্রশাসন আছে, পুলিশ আছে, তাদেরকে অ্যাক্টিভলি রোল করা। এইসব ক্রিমিনাল অফেন্স ম্যানেজ করার দায়িত্ব তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পারবে না। তারা ওইটুকুই পারবে যে ঠিক আছে, যদি তারা আগে জানতো, তারা সেখানে রেসপন্স করতে পারতো, ওকে উদ্ধার করতে পারতো। কিন্তু কোনো অপরাধ যদি সংঘটিত হয়, সেটা যদি এইরকম মারাত্মক রকমের চূড়ান্ত নিষ্ঠুর একটা অপরাধ, হত্যাকাণ্ড সংঘটিত হয়, এইটিকে ম্যানেজ করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে, অর্থাৎ যেখানে আমার সরকারি প্রশাসন আছে, রাষ্ট্রীয় প্রশাসন আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই এটার তদন্ত করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই মানুষগুলোর প্রাণ, এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা কোনো সে বিপ্লবী হোক আর প্রতি বিপ্লবী হোক, সে দল হোক অথবা লীগ হোক অথবা শিবির হোক, আমার এই পরিচয়গুলো একেবারেই অগুরুত্বপূর্ণ। এখানে এই পরিচয়ের প্রশ্নটা আনাটাই হচ্ছে একটা আমি মনে করি যেটা অগ্রহণযোগ্য। একটা মানুষ মরেছে, তার জন্য অপরাধী আছে, তাদেরকে বিচার করতে হবে। তার কি পরিচয়, তার নাম কি, তার কোন সংগঠন, এটা এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে খুব কোনো বিচার্য বিষয় না। তাকে বিচারের আওতায় আনতে হবে, ইমিডিয়েটলি বিচারের আওতায় আনতে হবে। সে প্রাপ্তবয়স্ক মানুষ, অপরাধী। জি, একটু ছোট করে একটা উত্তর চাচ্ছিলাম শহীদুল ইসলাম বাবুল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনে একটি ভুল পদক্ষেপ। গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতে এই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। মানে তিনি এমন কেন বললেন যে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নাই? গণতান্ত্রিক পরিবেশ আছে কি নাই সে বিষয়ে আমি বলতে পারবো না, তবে এক ধরনের সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে যে ছাত্র রাজনীতি, যে আমাদের ভাই বলল যে কি লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি, তো এখন ছাত্র দলকে তো লেজুর ভিত্তি বলা হচ্ছে। এখন তারা ক্যাম্পাসে রোল করবে, অ্যাক্ট করবে বা ঠেকাবে বা ভোরবেলা যাবে বা কেন গেল না, সেই প্রশ্ন যদি আপনি তুলেন, তাহলে তো একটা কনফ্রন্টেশনের সিচুয়েশন পরিবেশও তৈরি হতে পারে। সেই জন্য সযত্নেই হয়তো আমরা দেশে ছাত্র দল যাতে কোনো কনফ্রন্টেশনে না যায়, এই পরিস্থিতিতে একটা পরিবেশ থেকে আমরা উত্তরণ হয়েছি, সযত্নে তারা সচেতনভাবেই হয়তো সেটা অ্যাভয়েড করে থাকতে পারে। এটাই হলো আমার বক্তব্য। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরে। দর্শক দেখছেন রাজনীতি। মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, 20,50,000 টাকা ব্যয়ে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন ঠিক করা হয়েছে, চালু হবে আগামীকাল শুক্রবার। এখনো আরো কিছু সরঞ্জাম লাগবে, তখন খরচ হয়তো আরেকটু বাড়তে পারে। কিন্তু জুলাইয়ের 25 তারিখেও তো আমরা জানতাম যে এই স্টেশন ঠিক হতে 100 কোটি টাকা লাগবে এবং সেটা অবশ্য পলিটিক্যাল বিবৃতি ছিল যে 1 বছর লাগবে, সেটা তখনকার সড়ক মন্ত্রী বলেছিলেন। কিন্তু ডিএমটিসিএল থেকেই আমরা এই দুটা তথ্য পেলাম। আজকে যে তথ্য পেলাম যে 20 লাখ টাকায় ঠিক হয়ে গেছে, আর তখন তারাই ওই 25 তারিখে বলছিল যে 100 কোটি টাকা লাগবে এই কাজীপাড়া স্টেশনটা শুধু ঠিক করার জন্য। মানে একটি জুলাইয়ের তথ্য আর একটা সেপ্টেম্বরের তথ্য, জাস্ট 1 মাসের ব্যবধানে একটি সরকারি প্রতিষ্ঠান কেমন করে এই ধরনের তথ্য দেয়? এটা কি করে সম্ভব? এটা হচ্ছে ওই যে বাটোয়ারা নেবার ভিক্ষুকের সংখ্যা কমে গেছে। মানে আপনি 100 জনের খাবার রান্না করে নিয়ে আসছিলেন, 1000 জন দাঁড়াইছিল আর কি লাইনে।
সাডেনলি দেখলেন যে ওখানে একটা আগুন লেগে গেছে, ভয়ে সবাই ভেঙে গেছে। তা আপনার 100 জনের পাতিল থেকে এখন লোক 50 জনে নেমে আছে। তাহলে আপনি যে পরিমাণ খাবার নিয়ে আসছিলেন আপনি তো বাড়াই দিতে পারবেন এখন যেটা হয়েছে, লাইনে চোরের যে তালিকাটা ছিল ওই চোরের তালিকাটা কমে গেছে আর কি। তো এইটা তো শুধু ছোট একটা বিষয় বললেন আর কি, মানে এটা তো এভরিওয়্যার। আমাদের দলের আহ্বায়ক হচ্ছে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন এক সময়, 6টা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমাদের এখন ট্যাক্স আসে হচ্ছে বছরে রেভিনিউ কালেকশন 3,25,000 কোটি টাকার মতো। বলতেছে ন্যূনতম কারেন্ট স্ট্রাকচারটা বজায় রেখে আপনি নতুন কোনো ট্যাক্স পেয়ারও যোগ করবার দরকার নাই, তাতেই এটা 10 গুণ বাড়ানো সম্ভব। তাহলে দেখেন আমার বাজেট কত, 8 লক্ষ কোটি টাকা অ্যারাউন্ড। তো 8 লক্ষ কোটি টাকার ভিতরে বাকি টাকা আমাকে ঋণ করতে হচ্ছে। তা আমি যদি 3,25,000 কোটি টাকাকে 10 গুণে উন্নীত করতে পারি তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার 32-33 লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। ইনফ্যাক্ট আমি আরো মেগা স্কেলে বাজেট করতে পারবো আমার ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। সেটা করতে পারছি না কেন? তো এই যে জায়গাগুলো বাংলাদেশের মানে মৌলিক জায়গা, যে টাকাটাকে কেউ মালিকানা মনে করে না। ওই যে আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি কেন বারবার, যে দেশটাকে কেউ নিজের মনে করে না। টাকা যে অনেক আছে সেটা কিন্তু বোঝা যায়। একজন পিওনের ধরেন 400 কোটি টাকা, একজন মন্ত্রীর বিগত মন্ত্রীর শুধু বাড়ি আছে 3,800 কোটি টাকার, মানে টাকার হিসেবে। একজন বিনিয়োগ উপদেষ্টা শুধু ব্যাংক লোনই আছে 39,800 কোটি টাকার বেশি। একদম নিচ থেকে উপর পর্যন্ত আসলে এত টাকা, অনেক টাকা। এসবের বেশিরভাগই এখন দেশের বাইরে। তো উপদেষ্টার পাচার করার টাকা এর মধ্যে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কেমন করে সম্ভব পাচার হওয়া টাকাকে আসলে ফেরত আনা সম্ভব? এটা ডিফিকাল্ট হবে। বেশ কিছু কনভেনশন আছে, আপনার সুইফট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং আইন আছে, কনভেনশন আছে। এবং আপনার মনে থাকার কথা যে গত বছর সুইজারল্যান্ডের ব্যাপারে অনেকগুলো অভিযোগ আসছিল যে সুইচ অ্যাকাউন্টসে আমাদের বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ বাড়ছে, সংখ্যা বাড়ছে বছরে বছরে। এটা তখন সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর যিনি মহিলা ছিলেন উনি বলেছেন যে আমরা বাংলাদেশ সরকারকে বারবার রিকোয়েস্ট করেছি যে আপনারা ইন্টারন্যাশনাল যে মানি লন্ডারিং ট্রিটিগুলো আছে এগুলো আপনারা সাইন করেন। সাইন করলে তখন আমরা তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো যে টাকাটা কিভাবে গেছে। ট্রেইল তো, এটা তো এমন না যে আমি গ্লাসে করে পানি নিয়ে গেলাম, লাগেজে করে কাপড় নিয়ে গেলাম, ব্যাপারটা তো এরকম না। এই পরিমাণ টাকার একটা ইলেকট্রনিক ট্রেইল আছে। এই ট্রেইলটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো, আইডেন্টিফিকেশন শেয়ার করতে পারবো, টাকার সোর্স শেয়ার করতে পারবো। কিন্তু বাংলাদেশ সরকার মানি লন্ডারিং রিলেটেড কোনো ট্রিটি কনভেনশন সাইন করতে রাজি হচ্ছে না, এটা সে পাবলিকলি বলেছে। তো সে বলছে যে এইটা যদি আপনি না করেন কিভাবে করবে, এখনো তো সরকার করবে। প্রবলেম হচ্ছে যে অফশোর অ্যাকাউন্টে মানে টাকাটা যায় কিভাবে। আপনি তো হয়তো এই যে সাইফুজ্জামান জাভেদকে নিয়ে যে আল জাজিরা রিপোর্টটা করেছে, সে কিন্তু ওখানে বলেছে যে আমার টাকাগুলো আমি ইংল্যান্ডে কিভাবে এনেছি, আমার একটা দুবাই এন্টারপ্রাইজ আছে, তো টাকাটা দুবাইতে কিভাবে গেছে টাকাটা। এবং সে ইঙ্গিত দিয়েছে যে চায়না থেকে $100 মিলিয়ন কিভাবে ক্যাশে ট্রান্সফার করে এনে দুবাইতে ট্রান্সফার করা যাবে অথবা লন্ডনে নেওয়া যাবে, এমন মানুষও তিনি চেনেন, তিনি বলেছেন আরেকজন চাইনিজ ক্লায়েন্টকে। তো তাহলে এই যেটা হচ্ছে এটার প্রসেসটা কি? এই প্রসেসটা আপনি তখনই জানবেন যখন আপনি ওই ট্রিটিগুলোতে সাইন করবেন। এখন বাংলাদেশ সরকার এটা করবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও ট্রেইল করতে হবে। আমার দেশের যে ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেল, মানে 107 না 110 মিলিয়ন ডলারের মতো, সেটা নিয়েও আমরা দেখি নাই যে এখন পর্যন্ত খুব সিরিয়াস ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। অতএব এখানে দুইটা কাজ জরুরি, একটা হচ্ছে আমাদের সাইড থেকে, আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টনারশিপ দরকার। কোথায় কোথায় মানি লন্ডারিং হচ্ছে, কোথায় কোথায় টাকা হোয়াইটেনিং করা হচ্ছে অফশোর অ্যাকাউন্টে, এবং মানি চুরি করা নিয়ে কিন্তু পশ্চিমা দেশগুলো যথেষ্ট বিপদের মধ্যে আছে। তারা এটা এই ট্যাক্স ইভেশন, মানি লন্ডারিং হ্যান্ডেল করতে পারছে না। আপনার বিভিন্ন ট্যাক্স হ্যাভেন আছে, আপনাদের পানামা পেপারসের কথা জানেন, তারপরে হচ্ছে মোনাকো আইল্যান্ডের পেপারসের কথা জানেন, সলোমন আইল্যান্ডের পেপারের কথা জানেন। এখানে কিন্তু বারবার আসছে যে সালমান এফ রহমান এবং তার ফ্যামিলিজ, বিভিন্ন ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, এই ট্রাস্ট হোল্ডিংয়ে আবার ট্রাস্টি আছে। ওই দেশের আইনগুলো আবার কোনো ট্রাস্টির নাম কনফিডেন্সিয়াল ইনফরমেশন হবার কারণে কোর্টের কাছেও বলতে বাধ্য নন। তো আপনার চ্যালেঞ্জগুলো কিন্তু শুধু ডোমেস্টিক লতে না, ইন্টারন্যাশনালি যে দেশগুলো এখানে ইনভলভ তাদের কোঅপারেশনটাও জরুরি। এবং পশ্চিমা দেশগুলো থেকে টাকা ফেরায় নিয়ে আসার হিস্টোরিক এক্সাম্পল খুব কম, তাহলে তো আশাও কম। শহীদুল ইসলাম বাবুল, কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা দেখেছেন কিনা? আবার কুমিরের
মানে বুকের চামড়া দিয়ে সেটা হতে হবে এরকম হ্যাঁ, দেখেছেন দেখলাম। কিনা, বা আসলে এটা তো এটা মূল প্রশ্ন না। মূল প্রশ্ন হচ্ছে হয়তো নির্বাচন হলে অনেকেই ভাবে যেহেতু বিএনপির বড় একটা সমর্থক গোষ্ঠী আছে, বিএনপির অনেক সম্ভাবনা আছে যে বিএনপি ক্ষমতায় যেতে পারে, আবার আপনারা ক্ষমতায় গেলে আপনারাও কুমিরের চামড়ার জুতা পরবেন কিনা জনগণ জানতে চায়। জি, আপনাকে ধন্যবাদ। কুমিরের চামড়া বলেন বা পৃথিবীর সবচাইতে দামি ব্র্যান্ডের হাত ব্যাগ বলেন বা সবচাইতে দামি ব্র্যান্ডের ঘড়ি, কোটি টাকা দামের ঘড়ি, এগুলো আমরা দেখছি, অনেকদিন যাবত দেখছি বাংলাদেশে। অনেকে বলছে, অনেকে বলেনি। যাদের পারিবারিক বাস্তবতা, মন্ত্রী হওয়ার আগে, এমপি হওয়ার আগে একটা সোনার চেরা, আলাদিনের চেরাগ, তো এই চেরাগের হাতে যিনি পেয়েছেন তার পক্ষে সবই সম্ভব। একটা মহাকাব্যও লেখা যায়, আপনি যেটা বলছিলেন, একজন মন্ত্রীর 600 বাড়ি। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে মৌলিকভাবে একই, এর বাইরে কিন্তু খুব একটা কোনো কিছু আছে সেটা মনে করি না। আপনার প্রাতিষ্ঠানিক যে সংস্কার বলেন বা রাজনীতির সংস্কার বলেন বা নাগরিকদের সিভিলাইজড হওয়ার যে ব্যাপার বলেন, আর সাথে সাথে একটা সাংস্কৃতিক বিপ্লব, কোন এই যে মব জাস্টিস যাই বলেন, এটা আবহমান কাল ধরে ব্যারিস্টার ফুয়াদ যেভাবে বললেন, এটা তো হ্যাঁ এই সমাজ বাস্তবতারই অংশ। হঠাৎ করে আপনি কিভাবে ভালো হয়ে যাবেন? এর জন্য একটা সামাজিক বিপ্লব প্রয়োজন রয়েছে, একটা সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন রয়েছে। এই গণতন্ত্রের যে প্র্যাকটিস শত বছরের, সহস্র বছরের, এই বলা হয় যে গণতন্ত্র দিয়ে, অধিকতর গণতন্ত্রের মাধ্যমেই কেবল এগুলো সম্ভব। সেই জন্য আপনি যেটা বলেছেন, একটা রাষ্ট্রকে, একটা সরকারকে উদ্ধত হয়ে যাওয়া বা সীমা লঙ্ঘন করা বা যাই করা, যা ইচ্ছা তাই করা, দিনকে রাত করা, এই রাষ্ট্র, সমাজ বা সরকার যাতে হয়ে উঠতে না পারে, সেই জন্য এই সরকার বা যারাই আগামীতে সরকার আসবেন তাদেরকে সীমারেখা তৈরি করে দেওয়া। ইভেন আমার দল, আপনি যেটা বললেন, আমার দলও যাতে এটা না হয়ে উঠতে পারে কখনো অজান্তে বা নিজের অজ্ঞাতে, সেই পথগুলো যদি আমরা বন্ধ না করি তাহলে কেউ কেউ হতেই পারে। তবে এই রাজনীতি, এই অর্থনীতি, এই লুণ্ঠন, এই দুর্বিনীত আচরণ, এগুলো অনেক হয়েছে। আপনি দেখেছেন আমার পার্টির পক্ষ থেকে একেবারে জিরো টলারেন্স, সে যেই হোক, জিরো টলারেন্স গ্রহণ হয়েছে। তারপরে ঘটনা ঘটছে সত্য, কিন্তু এভাবে আপনি যখন প্রতিকার হবে, যখন ব্যবস্থা হবে, রাষ্ট্র সরকার যখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইনিশিয়েটিভ নেবে সুনির্দিষ্টভাবে, আমাদের কাছে কিছু কিছু নাম এসছে, আমরা দেখছি, হ্যাঁ, যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে, আমরা আইডেন্টিফাই করেছি। আপনি চাইলে আমি নামগুলোও বলতে পারবো। তো এগুলো ওপেন সিক্রেট। আজকাল প্রযুক্তির যে যুগ, ব্যবস্থা গ্রহণ করা খুব সহজ। প্রত্যেকটা রাজনৈতিক দল বা সরকার বা যে যেখানে আছে, স্টেক হোল্ডার যারা রয়েছে, প্রত্যেকেই যদি তৎপর হয়, আমার মনে হয় সময় এসে গেছে সমস্ত কিছু, এই দুর্নীতি বলেন, লুণ্ঠন বলেন বা মব জাস্টিস বলেন বা চাঁদাবাজি বলেন, যাই বলেন, যেখানে এই বিশৃঙ্খল পরিবেশ আর চলতে দেওয়া যায় না, চলা উচিত নয়। সকলকে একযোগে, একসাথে এবং একভাবে এই সরকারের পেছনে থেকে সরকারকে সফল হতে দেওয়া এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, সহযোগিতা করা। নিশ্চয়ই। আব্দুল হান্নান মাসুদ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি অনুষ্ঠানে, আপনার সামনেই দাঁড়িয়ে আছেন সেই জন্যই বলছি, আপনাকে সামনাসামনি প্রশ্ন করতে চাই। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয় বাদে বাকি টাকা আছে। প্রশ্ন হচ্ছে কিসের ব্যয়? বলা তো হয়েছে এখনো কোনো টাকা খরচ করা হয় নাই, তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে? ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ, তাদের দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ আরো বলেছেন যে জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের কত কালেকশন হয়েছে। আমি কি কোথাও ভুল বলেছি? এটাই তো বলেছেন আপনি। যে আব্দুল হান্নান মাসুদ, আপনাদের যে ত্রাণ, আপনারা ত্রাণের টাকা তুলেছেন, সেটা নিয়ে একটা বিতর্ক, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। এই বিতর্কের জবাবে ছোট করে জনগণের উদ্দেশ্যে একটু আপনাদের স্ট্যান্ড পরিষ্কার করেন। ফুয়াদ ভাইয়ের জায়গা থেকে আমি ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আমার ফুয়াদ ভাইয়ের বক্তব্যটা শুনেছি, এমন কথা আসলে আশা করি নাই। যেমন হচ্ছে সমালোচনা আশা করেননি কেন? মানে আপনাদেরকে প্রশ্ন করা যাবে নিশ্চয়ই। অবশ্যই প্রশ্ন করে সমালোচনা করাই যায়, কিন্তু সেটা যদি ইনফরমেশন না জেনে করা হয় তাহলে এটা দুঃখজনক। যেমন হচ্ছে মসজিদের কালেকশনের ব্যাপারে জানিয়ে দেওয়া হয় পরের জুমাবারে, বাট আমাদের ডেইলি যত টাকা কালেকশন হয়েছে, যত টাকা মানুষের ত্রাণ তহবিলে দিয়েছে, প্রতিদিনেরটা প্রতিদিন জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিদিনেরটা। এবং প্রত্যেকটা টাকা 3 জনের একটা অ্যাকাউন্টে, জয়েন্ট অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এখানের মধ্যে ব্যয়ের বলতে হচ্ছে কিছু হচ্ছে, এই যে এখানে প্রায় আপনারা দেখেছেন প্রায় 500-300 ছেলেমেয়েরা কাজ করছে রাত দিন সন্ধ্যা, তাদের খাবারের একটা খরচ ওখানে গেছে। এটা বেশি, এটার একটা রিসিপ্টও প্রকাশ করা হয়েছে কত টাকা করে গিয়েছে। তো ওই ব্যয়টা বাদ দিয়ে বাকি যত টাকা আছে হিসাব,
প্রত্যেকটা টাকা ব্যাংকে আছে। কথা হচ্ছে যে একটা বন্যা হলে, ফ্লাড হলে সেটা কয়েকটা ধাপ থাকে। আমাদের এখানে প্রচুর খাদ্য সামগ্রী আসছে, প্রচুর মেডিসিন আসছে, পানি আসছে, এগুলো প্রত্যেক সবগুলো পৌঁছাই দেওয়া হয়েছে। যখন শেষ হয়ে গেছে, কিছু কাপড় চোপড় রয়ে গেছে, এগুলো আর ওখানে নিচ্ছে না, যখন পড়ে গেছে, পানি নেমে গিয়েছে। তারপরে হচ্ছে টাকাগুলো, তারপর বাকি প্রায় 10 কোটি টাকা আছে, এই টাকাগুলো কি করবে? বন্যার্থদের যারাদের ঘর বাড়ির ব্যাপারটা, এটা ইনফরমেশন কালেক্ট করতে হয়। ইনফরমেশন কালেক্ট করে কাদেরকে দিবে, এটা নিয়ে তো আরেক ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যে প্রাপ্য না তাকে দেওয়া হয়, যে প্রাপ্য তাকে দেওয়া হয়নি, এরকম এই ইনফরমেশন গুলো কালেক্টের পর্যায়ে ছিল। এবং যখন বারবার কথা উঠতেছিল, তখন আহ্বান করেছে অডিট যদি আমরা করাই অথবা আপনারা যারা সমালোচনা তারা একটা অডিট দেন, অডিট হয়ে যাক। তো ফুয়াদ ভাই যেটা বলেছিলেন সেদিন ডিরেক্টলি আসলে হচ্ছে এটা আমাদেরকে হতাশ করেছে। ফুয়াদ ভাই এই ইনফরমেশন গুলো হয়তো না জেনেই বলেছেন। জি। প্রতিদিন ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিদিন কত টাকা কালেকশন হয়েছে, প্রতিদিন জানিয়ে দেওয়া হয়েছে, এবং কত টাকা আছে সেটাও ক্লিয়ার, এবং কি কি আছে, কি পরিমাণ জামা কাপড় এখনো টিএসসিতে আছে সেটাও বলে দেওয়া আছে, এটা কেন রয়েছে সেটাও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা শেষমেশ বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য সেনাবাহিনীর হেল্প নিয়েছি, প্রশাসনের হেল্প নিয়েছি, সবাই হেল্প করে যতটুকু সম্ভব সবকিছু দিয়েছে। এবং এখান থেকে যা কিছু আছে এগুলো প্রত্যেকটা আর্মিও দেখেন, পান কিন্তু পোশাক, এরপর হচ্ছে পানি, এগুলো কিন্তু আর্মিও দেওয়া অফ করে দিয়েছে। কারণ এখন আর ওইগুলো প্রয়োজন নেই। আপনি যখন পানি, টিউবওয়েলের পানি পাচ্ছে, কেউ তো আপনার এখান থেকে পানি নিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আজকেও একজন আসছে একটা জায়গায় পানি নিচ্ছে, তাদেরকে আজকে আরো কিছু জামা কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছে, যারাই আসছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আসছে। মানে আপনি বলতে চাচ্ছেন আব্দুল হান্নান মাসুদ যে আপনাদের দিক থেকে আপনারা পরিষ্কার, এবং আপনারা হিসাব বুঝিয়ে দিয়েছেন, জাতির কাছে পরিষ্কার। যা সমালোচনা করার জন্য কিছু সমালোচনা হচ্ছে, তবে এই সমালোচনা আমরা খুবই সুন্দরভাবে গ্রহণ করি এবং বলি যে অডিট হয় আমরা করি, বা আপনারা যারা সমালোচনা তারা অডিট করা, যদি এই ব্যাপারে সন্দেহ থাকে। নিশ্চয়ই। ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, অন্তর্বর্তী সরকারের প্রথম 1 মাসে নেওয়া উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন 51% মানুষ, বিপরীতে 45% মানুষ সরকারের 1 মাসের উদ্যোগে সন্তুষ্ট বলে জানান। একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে পরিচালিত, ভীষণ জনপ্রিয় জাতীয় দৈনিকের ফেসবুক পেজে পরিচালিত এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে। আপনার কি মনে হয় এই সরকারের প্রতি কি মানুষের যে আশা, যে পরিমাণ এক্সপেকটেশন ছিল, মিলছে না নাকি মানুষের হিসাব? আমার মনে হয় যে মানুষ এখনো পর্যন্ত তার যে অ্যাম্বিভ্যালেন্স, অর্থাৎ একটা দোদুল্যমনতার মধ্যে আছে, যেটা আপনি বলছিলেন যে মানুষের প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাগুলোর কতগুলো মোটা দাগে কতগুলো প্যারামিটার আছে, যেমনটা আমরা সবাই আজকেও স্বীকার করছি, আলোচনা করছি যে দেশটা এখনো ঠান্ডা হলো না, দেশটা এখনো স্থিতিশীল হলো না। এটা বলতে মূলত মানুষ রেফার করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে কিনা। এটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রচন্ড রকমভাবে প্রভাবিত করে। তো আমরা তো সত্যি এটা জানি যে এই 40 দিন বা 45 দিন যেটা হয়েছে, এখনো পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের পূর্ণ শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। ফলে সবার মধ্যে উষ্মা বাড়ছে, মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, এবং অবশ্যই তার প্রত্যাশা আর কাছাকাছি যাচ্ছে না। কিন্তু একই সাথে এটাও খেয়াল করা দরকার যে এটা একটা খুবই বিশেষ রকম পরিস্থিতি। বাংলাদেশের ইতিহাসে এটা একটি অভূতপূর্ব পরিস্থিতি, যেটা হয়নি। বিশেষ করে আমার আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, এটার যে একটা ডিসম্যান্টেল হয়ে যাওয়া, একেবারে মানে ভেঙে পড়া পরিস্থিতি, সেই পরিস্থিতির ভিতর থেকে ক্রমাগতভাবে চেষ্টা করে এটাকে একটা জায়গায় নিয়ে আসা, সেই জায়গাতে নিয়ে আসার চেষ্টার ক্ষেত্রে কিন্তু সরকার না, আমি মনে করি না, এটা একটা ফ্যাক্ট যে আমার দেশের যে সাধারণ নাগরিকরা তারা কিন্তু স্ব-উদ্যোগী হয়ে তারা সবকিছুকে জায়গায় ধরে রেখেছে। অর্থাৎ আজকে যে আমি দেখছি যে সমস্ত জায়গায় গ্রামে গ্রামে ডাকাতি হচ্ছে না, শহরগুলোতে মানুষ চলাচল করতে পারছে, আমরা বাজারে যেতে পারছি, ব্যাংক কাজ করছে, দোকান কাজ করছে। অর্থাৎ এই যে পরিস্থিতিটা আছে, সেই পরিস্থিতিটা মানুষ, এদেশের যে সমাজের শক্তি আছে, মানুষের শক্তি আছে, সেইটাই তাকে হোল্ড করে রেখেছে, সেইটাই তাকে ধরে রেখেছে। এখানে বরং আমরা একটা দেখেছি একটা শূন্যতা, রাষ্ট্রহীন অবস্থা, প্রায় মানে রাষ্ট্রহীন এই অর্থাৎ যে সরকারহীন অবস্থা দেখেছি। কিন্তু সেরকম পরিস্থিতিতেও যতটা ভেঙে পড়ার কথা, সেটা কিন্তু মানুষ তার শক্তি দিয়ে, সমাজ তার শক্তি দিয়ে সেটাকে আটকে রেখেছে, সেটাকে ধরে রেখেছে। ফলে মানুষ ওই জায়গা থেকে আসলে তার প্রত্যাশাটা যে পারদ, সেটাকে উপরে রেখেছে, এবং হতাশার কারণগুলো তো আছেই।
জি, শহীদুল ইসলাম বাবুল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে বলেছেন যে আমি মনে করি যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া দরকার, কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের মতো কাজ হবে না। মানে আমাকে একটু বুঝিয়ে বলবেন যে রাজনৈতিক নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করছে মানেটা কি, মানে কোন কোন এলাকা আপনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার চান না, লিস্ট আছে আপনাদের শোনেন, কোনো? আমি বলি, জি, ধরেন একটা সরকারের পতন হয়েছে, বিগত সরকারের দায়িত্বশীল জায়গা থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের পতন হলে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে, এরকম বলা হয়েছিল। এবং তাদের যে অন্যায় অপকর্ম ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, এটা ছিল সীমাহীন, স্বাভাবিকভাবে আশঙ্কার একটা ব্যাপার ছিল। বাট মানে যুদ্ধের ময়দানে নিহত হয়েছে হাজার খানেক মানুষ বা তার বেশি কম, রাজনৈতিক দলের নেতৃত্ব, ছাত্র জনতা সবাই, ইভেন পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হয়েছে, সেটা ব্যাটল ফিল্ড। বাট 5 তারিখের পরে যদি আপনি মনে করেন রাজনৈতিক দল বা যারাই দায়িত্বশীল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা যদি নিয়ন্ত্রণ না করত, তাহলে কি হতে পারত পরিস্থিতিটা? ওইভাবে কিন্তু আমি দেখিনি যে কাউকে পিটিয়ে মারা হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে বা দলমত নির্বিশেষে। 5 তারিখের পরে একটা বিশাল মানুষ মারা গিয়েছে, বা মন্দিরে মন্দিরে মসজিদে মসজিদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, সেই রকম হয়নি। এটার মধ্যে কিন্তু রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা ছিল, আমি বিশ্বাস করি, এবং নিশ্চয়ই আমার সাথে সবাই এটা সহমত পোষণ করবেন। সেই জন্য একটা শূন্যতা, যখন এই সরকারের বিদায়ের পরে 3-4 দিন তো সরকারই ছিল না বাংলাদেশে, সেই সময়টা কে নিয়ন্ত্রণ করবে? নিশ্চয়ই যারা শ্রেণী পেশা বা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার আছে বা সমাজের বিবেকবান মানুষ আছে, দায়িত্বশীল মানুষ আছে, তারা তো দায়িত্ব পালন করেছে বলেই তো পরিবেশটা এত ডেটোরেট করতে পারেনি, বা ন্যূনতম এই খুন জখম হত্যাকাণ্ড একেবারেই অপ্রতুল হয়েছে। তো রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি আমরা একটা রাজনৈতিক দল, আমাদের কিছু দায়িত্ব আছে। ওই যে আমার ছোট ভাই বললো যে ছাত্র দল কেন গেল না ভোর রাইতে ওখানে ঠেকাইতে, বা খবর কেন পেল না, বলেছে তো রাজনীতি করি সেই জন্যই তো বলেছে, বা রাজনৈতিক দল সেই জন্যই তো বলেছে। তো রাজনৈতিক দলেরও নিয়ন্ত্রণ আছে, কেন থাকবে না? সমাজের ভালোর জন্য, মন্দের জন্য, কল্যাণের জন্য যেটা করবার একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমরা মনে করছি এবং আমরা চেষ্টা করছি। কেউ কেউ আবার এর মধ্যে থেকে বিশৃঙ্খল পরিবেশও তৈরি করার চেষ্টা করতে পারে, অসাধু বা অনুপ্রবেশকারী যাই বলে থাকতে পারেন, সেটাও হতে পারে, সেগুলো নিয়ন্ত্রণ করবে। আর যেটা বলি, দেখেন এই যে বিশৃঙ্খলার কথা বলা হয়েছে, যেটা বলা হচ্ছে, একটা গোটা পুলিশ বাহিনী যেখানে আত্মসমর্পণ করেছে, তাদেরকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করা হয়েছিল, যাদেরকে গোটা সংসদ পালিয়ে গেল, ইভেন বাইতুল মুকাররম মসজিদের, এটা তো একটা বিশেষ পরিস্থিতি বটেই। সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পদত্যাগ করেছেন, বিচার বিভাগের লোকরা পদত্যাগ করেছেন। তো এই পরিস্থিতি, এটা ঠিক, এটা তো একটা বিশেষ পরিস্থিতি, আর এরা তো রাজনৈতিক সরকার না, এর পেছনে একটা শক্তি থাকবে, বিশাল জনগোষ্ঠী থাকবে, সেই জন্য এদেরকে সময় দিতে হবে। বা এই যেই পরিবেশ ঘটেছে, এটা একেবারে অস্বাভাবিক কোনো পরিবেশ ঘটেছে তা না। তারপরেও যারা পতিত সরকারের যারা বাহিনী, একেবারে পরতে ফ্রম টপ টু বটম, স্থানীয় সরকার পর্যন্ত একেবারে সাজানো, প্রথমটা আপনি সরাবেন, দ্বিতীয়টা তাই, তৃতীয়টা তাই। তো এই পরিস্থিতিতে যারা ব্যর্থ করবার জন্য বা অসহযোগিতা করবার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করে, তাদের হাতে টাকা আছে, অস্ত্র আছে, মেশিনারিজ আছে, আবার আমাদের প্রতিবেশী একটা শক্তি যাদের পিছনে মদত জুগিয়েছে এবং আগে থেকেই জুগিয়েছে, যাদের ক্ষমতায় থাকবার জন্য তারা খুঁটি হিসেবে ব্যবহার করত, সেই বাস্তবতায় আমার মনে হয় এই সরকার যেটা করছে, এটা আমি একেবারে তাদেরকে ফেল করেছে বা 51% মানুষ মনে করছে, সেটা এখনো সময়ও হয়নি সেটা আসলে জাজ করার। হয়তো বা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার নিশ্চয়ই কিছু কথা জমেছে। আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে আপনি বিষয়টা আসলে জেনে বুঝে বলেছেন বা বলবেন, তেমনটা তারা আশা করে। যে একটু ছোট করে বলতে হবে। আমি নীতিগতভাবে মনে করি যে ছাত্র সহযোদ্ধা অনুজদের প্রতি আমার সম্মান ভালোবাসা রেখি, যে আমি মনে করি ছাত্রদের ত্রাণ কালেকশন শুরু করাটাই ঠিক হয়নি। বিকজ হচ্ছে টাকা এমন একটা জিনিস, এটা আপনার চরিত্র নষ্ট করে দিতে পারে। টাকা এমন একটা জিনিস যেটা যদি আপনি হিসাব প্রপারলি প্রফেশনালি মেনটেন করতে না পারেন, তাহলে আপনার রেপুটেশনের কম্প্রোমাইজড হওয়ার একটা জায়গা থাকে। তো আমি এই জন্য ফিল করি তাদের এটা করাটা ঠিকই হয়নি। বরং যেটা দরকার ছিল, আমরা বারবার বলেছি যে যেহেতু ওদের যে টিম, এটা কিন্তু একটা ডিসঅর্গানাইজড টিম, ওদের খুব সলিড একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, ব্যাপারটা কিন্তু তা না। সবাই কিন্তু যার যার জায়গা থেকে ভলান্টিয়ারিং করছে। তো যেহেতু অর্গানাইজেশনাল স্ট্রাকচার নাই, এটাকে ম্যানেজ করা, এটার ভলান্টিয়ারিং ঠিক করা, টাকার হিসাব রাখা, এবং আপনি ছবি দেখেছেন টিএসসিতে
মানে ত্রাণ মানে ডাম্প হয়ে পড়ে আছে, পানি পচে গেছে, খাবার পচে গেছে। সামাজিক বিজ্ঞান অনুষদে একই রকম দৃশ্য দেখেছি। তাই আমি ফিল করেছি যারা পলিটিক্স করছে তারা পলিটিক্স করুক, এটা রাষ্ট্রের একটা ফোর্সকে ব্যবহার করে ক্যান্টনমেন্টকে আমরা দাবি করবার পরে কিন্তু মিলিটারি এটা করেছে। তারা স্টেডিয়ামে তাদের ওখানে ত্রাণ রিসিভ করবার একটা জায়গা তৈরি করেছে। এটা আরো 4-5টা করা দরকার ছিল সারা ঢাকাতে এবং অন্যান্য জেলাতে। সেখানে তারা ছাত্রদের পক্ষ থেকে বলা দরকার ছিল যে আপনারা যারা ত্রাণ দিতে চান, ক্যাম্পেইন করা, এনকারেজ করা, উদ্বুদ্ধ করা, ওখানে দেন, ওইভাবে দেন। কারণ ছাত্ররা যে কাজটার দায় নিয়েছে সেটা অনেক বড় দায়, তাদের ওটা ফোকাস থাকাটা জরুরি বলে আমি মনে করি। তো শুরু থেকেই আমি এটার পক্ষে ছিলাম না। মারুফ ভাই ব্যাপার যেটা বলেছেন, যে প্রত্যাশার কথা যেটা বলেছেন, যে জরিপকে রেফার করে, একটা বাস্তবতা বুঝতে হবে যে আমাদের প্রত্যাশাটা কিন্তু 16 বছরের প্রত্যাশাটা জমে আছে। যে আমি 16 বছর খেতে পাই নাই, আমি 16 বছর আমার বেতন বাড়ে নাই, আমি 16 বছরে চাকরি পাই নাই, আমি 16 বছরে মামলার কারণে পলাতক আসামির মতো ছিলাম, আমি 16 বছরে পাসপোর্ট পাই নাই, আমি 16 বছরে স্কলারশিপ পাওয়ার পরেও বিদেশ যেতে পারি নাই, আমি 16 বছরে মাকে দেখতে যেতে পারি নাই, আমি 16 বছরে কিছুই পাই নাই, আমার কষ্টগুলো সব জমে আছে। তো যখন আপনি সেই কষ্টের জানালাটা সাডেনলি খুলে দিয়েছেন না, তখন সব কষ্টগুলো একসাথে বের হচ্ছে, সব দাবিগুলো একসাথে আসছে, সব মানুষগুলো বলা শুরু করেছে যে আমরা আসলে কি পাই নাই। তাই ওই জরিপগুলো খুব মিসলিডিং কিন্তু এখন। এই জন্য এটা আমাদেরকে খুব ক্রিটিক্যালি বুঝতে হবে যে বাংলাদেশের জাতীয় শত্রুকে আমরা পালাতে বাধ্য করেছি, বেগম লক্ষণ সেনকে। অতএব সেই জায়গাতে আমাদের সবর এবং আমাদের সংগ্রামের জায়গাটা লম্বা এবং এখানে খুব গাঁট বেঁধে চলতে হবে। জি নিশ্চয়ই, একদমই সময় নেই, কিন্তু স্যার যেহেতু সময় চেয়েছেন একটা লাইন স্যার। আমি সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে আমি আমার শিক্ষার্থীদের উপর কিন্তু পূর্ণ আস্থা রাখি। জি, তারা দেখিয়েছে তারা পারে। এই কনভেনশনাল অর্গানাইজেশন, ব্যুরোক্রেসি, রাজনৈতিক দল তারা ফেল করেছে। তারা যেরকম রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে, ত্রাণ সংগ্রহ তাদের নেতৃত্ব আমি দেখছি যে তারা পরঙ্গমতেই দেখিয়েছে। আমাদের ওখানে ত্রাণ নষ্ট হওয়ার যে কথা বলা হচ্ছে, আমি সামাজিক বিজ্ঞানে আমি থাকি, আমি প্রতিদিন যাই, সেখানে খাবার নষ্ট হয়েছে, এটা কোনো কথা না। জি অনেক ধন্যবাদ। এই আলোচনা হয়তো আরো কিছুক্ষণ করা যেত, কিন্তু সময় একদমই শেষ। কিন্তু যাই হোক, আর একটি প্রাণও যেন, মব জাস্টিস যাকে বলা হয়, সেই অকাতরে কোনো প্রাণ এভাবে বিনা বিচারে যেন না যায়, সেই প্রত্যাশা নিশ্চয়ই আপনারা করতেই পারেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী